আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শতাধিক রুশ সেনাকে আটকের দাবি কিয়েভের। ইউক্রেনের হামলার মুখে তুরস্ক থেকে আরও মানুষ সরাচ্ছে রাশিয়া। আরজিকর হাসপাতালে ভাঙচুর, পুলিশকে 24 ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের ধরার আহ্বান তৃণমূলের। বাংলাদেশের আন্দোলনের পর ভয়ে কাঁপছেন মমতা ব্যানার্জি। পাকিস্তানে হঠাৎ ইন্টারনেটে ধীরগতি, কোথাও কোথাও কারণ ছাড়াই বন্ধ। ইসরায়েলের সামরিক ব্যারাকে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ভেঙে গেছে বিশ্বাস, যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান, বলছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। প্রয়োজনে ইসরায়েলের মুখোমুখি হবে তুরস্ক, কড়া হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। ইসরায়েল ঘনিষ্ঠ ভালোবাসা করতে গিয়ে গুপ্ত হত্যার শঙ্কায় আতঙ্কিত সৌদি যুবরাজ। এবং সর্বশেষে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নিপীড়নের শিক্ষা ইসরায়েল নিয়েছে আমেরিকা থেকেই। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তার বাহিনী তুরস্ক অঞ্চল থেকে শতাধিক রুশ সেনাকে আটক করেছে। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত দিয়ে মস্কোর ভেতরে প্রবেশ করে ইউক্রেনের সেনারা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় অর্জন কিয়েভের। কিয়েভ জানায় 24 ঘণ্টায় আরও 2 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। যদিও এ ব্যাপারে কিছু জানায়নি মস্কো, তবে অন্যান্য কয়েকটি অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলার কথা স্বীকার করেছে। ইউক্রেনের ছোঁড়া 117টি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। গত সপ্তাহে আকস্মিক হামলার শিকার হয় তুরস্ক। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। জরুরি অবস্থা জারি রয়েছে বেলগোরদেও। ঠিক কতখানি এলাকার দখলও তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করেছে রাশিয়া ইউক্রেন। এ পর্যন্ত তুরস্কের 75টি গ্রাম দখলের দাবি করেছে কিয়েভ সেনারা। রাশিয়ার কর্তৃপক্ষ সেখানকার গ্লুসকভ জেলা থেকে লোকজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সিস মিরানভ গতকাল বুধবার এই তথ্য জানান। সীমান্তবর্তী অঞ্চলটির অভ্যন্তরে ইউক্রেনের বাহিনীর অগ্রসর হওয়া অব্যাহত থাকায় এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার কর্তৃপক্ষ। রাশিয়ার কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেনের হামলার মুখে প্রায় 2 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আরজিকর হাসপাতালে মধ্যরাতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলাকারীদের 24 ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে কলকাতা পুলিশকে আহ্বানও জানিয়েছেন তিনি। তাদের রাজনৈতিক যোগ যাই হোক না কেন, আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ন্যায্য। সরকারের কাছে নিরাপত্তা চাওয়া তাদের ন্যূনতম দাবি। এটাকে গুরুত্ব দেওয়া উচিত। এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শুরু হওয়ার খানিক পরেই আরজিকর হাসপাতালে হামলার ঘটনা ঘটে। একদল ব্যক্তি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে তাণ্ডব চালান বলে অভিযোগ। জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। আরজিকরে প্রতিবাদীদের ধর্নামঞ্চেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলে জখম হন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। রাত দখলের কর্মসূচির মধ্যেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়। হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল। এলাকা ঘুরে ক্রুদ্ধ বিনীত বলেন, ডিসি নর্থ প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। এখানে যা হয়েছে তা ভুল প্রচারের জন্য। কলকাতা পুলিশ এই বিষয়টি নিয়ে চিন্তিত। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কমিশনার। তিনি বলেন, কলকাতা পুলিশ কি করেনি? আরজিকরের ঘটনার তদন্তের জন্য পুলিশ সবকিছু করেছে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি। আমার সহকর্মীরা দিনরাত এক করে দিয়ে এই তদন্তের কিনারা করার চেষ্টা করেছেন। তারা প্রমাণ সংগ্রহে কোনো রকম ত্রুটি রাখেননি। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওই চিকিৎসকের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। নানা রকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। ভুল প্রচারে কলকাতা পুলিশের সম্মানহানি হচ্ছে বলেও মন্তব্য করেন সিপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতাকে দায়ী করেছেন। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছিল একটি রাজনৈতিক মিছিলে। ওর ধারণা ওর গুন্ডারা আন্দোলনকারীদের ভিড়ের মধ্যে মিশে গিয়ে গুন্ডামি করবে আরজিকর হাসপাতালে এবং মানুষ কিছু বুঝতে পারবেন না। পুলিশ গুন্ডাদের পালানোর রাস্তা করে দিয়েছে। যেসব জায়গায় গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, যাতে সিবিআই সেই সব প্রমাণ না পায়। কিন্তু প্রতিবাদীদের মঞ্চ ভাঙচুরেই এই বোকা গুন্ডাদের যাবতীয় কীর্তি ফাঁস হয়ে গিয়েছে। কেউ আন্দোলনে যোগ দিতে এসে কেন আন্দোলনের ভরকেন্দ্রে হামলা চালাবে? রাজ্যের এত জায়গায় প্রতিবাদ হচ্ছে, কেন শুধু আরজি করেই হামলা হলো? সেই প্রসঙ্গ টেনেই মমতা বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে।
আমি ক্ষমতায় মায়া করি না। মমতার কথায় আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম, কিন্তু ওরা হাইকোর্টে গেলেন। অন্যদিকে পাকিস্তানের কোথাও কোথাও হঠাৎ ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। কোথাও চালু থাকলেও খুবই ধীরগতি হওয়ায় ব্রাউজারে কাজ করা যাচ্ছে না। এতে সারা দেশের মানুষ ডিজিটাল বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ এ ধরনের বিঘ্নতার সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি ও ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা। বুধবার থেকে ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি, তবে ভিপিএন ব্যবহার করে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা গেছে। এর পেছনে সরকারের উদ্দেশ্য প্রণোদিত হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো অঞ্চলে ইন্টারনেট কাজ করলেও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আর ছবি ভিডিও তো আপলোড বা ডাউনলোড করাই যাচ্ছে না। দেশটির একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, ব্যবসা বাণিজ্যকে হুমকির মুখে ফেলে কোনো সরকারি ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে চায় না। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা আমরা জানি না, অথবা এমন কিছু ঘটানো হচ্ছে বা ঘটতে যাচ্ছে যা আমাদের আতঙ্কিত করবে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিডা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। বেইত হিলেল শহরে সাইরেন বেজে উঠেছে। লেবানন থেকে প্রায় 10টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। প্রজেক্টাইলগুলো খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেইন ইয়াসিন শাইতো এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আলদিনের নিহত হওয়ার খবর সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে 30টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। এদিকে নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস। বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ এক নেতা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় আজ শুরু হচ্ছে আরেক দফা আলোচনা। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা থাকবেন সেখানে। বৈঠকে অংশ নেয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, আবার আলোচনার মধ্য দিয়ে অযথা কালক্ষেপণ করতে চায় তেল আবিব। স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি, বাইডেনের প্রস্তাবে সম্মতির পরও একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে ইসরায়েল। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব, পাল্টা দায় চাপিয়েছে হামাসের ওপর। এমনকি ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকেশ করে জোরালোভাবেই নেবে। তাদেরকে তাদের পাওনা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে। ইরাকের আল-নুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল আসাদি একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন। আসাদি বলেছেন, ইরান এমন এক দেশ যারা সুদে আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল। আসাদি বলেন, ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায়। এই ইরাকি প্রতিরোধ নেতা আরও বলেছেন, ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না, কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে। তিনি সাফ জানিয়েছেন, ইসমাইল হানিয়াহ এবং ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে। ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল ওই অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে দেশটির মুখোমুখি হবে তুরস্ক। তিনি আরও বলেন, গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করে এরদোগান বলেন, হামাসের নেতাকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো অভ্যাস নেই। অন্যদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ফলে গুপ্ত হত্যার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন। আমেরিকান অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকোয় প্রকাশিত একটি কলামে মার্কিন আইন প্রণেতাদের সাথে সৌদি রাজ কর্মকর্তাদের সাম্প্রতিক কথোপকথনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাজ কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের কাছে উল্লেখ করেছেন যে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটি বড় দর কষাকষি করে তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন, যার মধ্যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা রয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের সাথে রিয়াদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে। প্রসঙ্গত মিডল ইস্ট আই জানিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের ওপর
ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের যৌন নিপীড়ন সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনে পশ্চিমাদের বিস্ময় প্রকাশের বিষয়টি একটি মিথ্যা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যম মার্কিন ও ব্রিটিশ উপনিবেশবাদীদের নির্যাতনের দীর্ঘ রেকর্ড তুলে ধরে এবং একই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কারাগারে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও নিপীড়ন সম্পর্কে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে যে এক ফিলিস্তিনি বন্দীর ধর্ষণের ছবির প্রতিক্রিয়ায় পশ্চিমারা যে বিস্ময় প্রকাশ করেছে তা তাদের মিথ্যা অভিনয়। এই প্রতিবেদনে বলা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি পুরুষ বন্দীদের ওপর যৌন নির্যাতনের কেলেঙ্কারির দায়ে যেখানে এই শাসক গোষ্ঠীর 9 জন সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর তাদেরকে মুক্তি এবং গৃহবন্দী করে রাখা হয়, সেটির খবর পশ্চিমা মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়েছে যেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই বেদনাদায়ক বিষয়টির মুখোমুখি হওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের ধারণা যে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে যৌন নির্যাতন অহরহ এবং প্রতিদিনের কোনো ঘটনা নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের সাদি তিমান কারাগার থেকে প্রকাশিত ছবিকে ভয়াবহ বলে বর্ণনা করেছে এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনের নির্যাতনের বিষয়ে কোনো জ্ঞান নেই বলে মনে করে হোয়াইট হাউস এবং ইহুদিবাদী শাসনামলে যৌন নির্যাতনের প্রতিবেদনকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। ইহুদিবাদী শাসকদের কারাগারে যৌন নির্যাতনের এসব ছবি ও প্রতিবেদন দেখার পর ইউরোপীয় ইউনিয়নও খুব উদ্বিগ্ন বলে দাবি করেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিপীড়ন ও নিপীড়নের পদ্ধতিতে এই সমস্যাটি নতুন কোনো বিষয় নয়, কারণ এই শাসক গোষ্ঠীর সেনাবাহিনী সেই 67 সাল থেকে ফিলিস্তিনিদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনকে পদ্ধতিগতভাবে ব্যবহার করে আসছে এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই তিক্ত সত্যটি কয়েক বছর আগে প্রকাশ করেছে। মিডল ইস্ট আইয়ের মতে এই রিপোর্টগুলোর বিষয়ে পশ্চিমা দেশগুলোর বিস্ময় একটি মিথ্যা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়, কারণ ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসালিম জানিয়েছে যে সরকার গত বছরের অক্টোবর থেকে বন্দীদের বিরুদ্ধে সংগঠিত নির্যাতন এবং নির্যাতনের নীতি অনুসরণ করে আসছে। ব্রিটিশ মিডিয়া তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বে নজিরবিহীন নয়, বরং এর প্রধান সমর্থকদেরও এই আগ্রাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। 2003 সালে আমেরিকানদের দ্বারা গোয়ান্তামো কারাগারে ইরাকি বন্দীদের সাথে অমানবিক আচরণের প্রকাশের পর প্রবীণ সাংবাদিক সেমুর হার্শ প্রকাশ করেছিলেন যে রক্ষণশীল এবং যুদ্ধংদেহী মার্কিনীরা ইরাক আক্রমণের কয়েক মাস আগে আরবদের সংবেদনশীলতার বিষয়টি উত্থাপন করেছিল। মিডল ইস্ট আইয়ের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কারাগারে নির্যাতন নিয়ে পশ্চিমাদের বিস্ময় প্রকাশ যে একটি বানোয়াট এবং মিথ্যা প্রতিক্রিয়া তা প্রমাণে তারা এই সত্যটির দিকে ইঙ্গিত করেছে যে ভিয়েতনাম যুদ্ধে ধর্ষণের ঘটনা ঘটেছিল। আমেরিকান সৈন্যদের দ্বারা ভিয়েতনামি গেরিলা মহিলাদের ধর্ষণের বিষয়টি একটি স্বাভাবিক বিষয় হয়ে উঠেছিল এবং মার্কিন সেনাবাহিনী তাতে সায় দিয়েছিল।